আজকের আলোচনা মানিকগঞ্জ জেলাকে নিয়ে। ঢাকার খুব কাছে, কিন্তু অনেক সময় যেন একটু আড়ালেই থেকে যায় জায়গাটা। ঠিক। ইতিহাস, নদী আর সাধারণ মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। আমাদের কাছে কিছু নোটস আর তথ্য আছে, সেগুলো মিলিয়েই আমরা এর মূল দিকগুলো একটু বোঝার চেষ্টা করব আজকে। হ্যাঁ, দেখা যাক এর ভৌগোলিক অবস্থান বা ধরুন ঐতিহাসিক ঘটনাগুলো আর সংস্কৃতি এগুলো কিভাবে জেলাটাকে একটা আলাদা পরিচয় দিয়েছে। বিশেষ করে নদীগুলোর কথা বলতেই হয়। একদম। পদ্মা, যমুনা, কালীগঙ্গা এই নদীগুলো কিন্তু শুধু এর ভূপ্রকৃতি বা অর্থনীতি নয়, সংস্কৃতিকেও বেশ প্রভাবিত করেছে। আর অবশ্যই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরব আর ত্যাগের স্মৃতি, পুরনো জমিদারি আমলের স্থাপত্যের কথাও আসবে। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, জেলা হিসেবে এর শুরুটা তো খুব বেশি দিন আগে না, তাই না? ৮৮৪ সালে। হ্যাঁ, ঢাকা জেলা থেকে ভাগ হয়ে তখন স্বতন্ত্র জেলা হয়। কিন্তু মানিকগঞ্জ নামটা নিয়ে কিছু মজার লোককথা আছে। ও, তাই নাকি? কিরকম? দুটো ধারণা বেশ শোনা যায়। একটা হলো মানিকঠালি নামে বেশ প্রভাবশালী একজন জমিদার ছিলেন, তার নামে। আচ্ছা। আরেকটা মত হল সংস্কৃত শব্দ মানিক্য, যার মানে রত্ন, মানে এই অঞ্চলের গুরুত্ব বোঝাতে হয়তো সেখান থেকেও নামটা আসতে পারে। দুটোই প্রচলিত। ইন্টারেস্টিং। তবে নামের চেয়েও হয়তো এর ঐতিহাসিক প্রেক্ষাপট বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুক্তিযুদ্ধ। ঠিক। ঢাকার এত কাছে হওয়ায় এর একটা কৌশলগত গুরুত্ব ছিল ৭১-এ। নদীপথগুলো ছিল যোগাযোগের অন্যতম ভরসা। হ্যাঁ, আর মুক্তিযোদ্ধাদের আশ্রয় বা রণকৌশলের জন্য নিশ্চয়ই খুব দরকারি ছিল জায়গাটা। অবশ্যই। এখানকার কিছু ঘটনা, যেমন ধরুন বালিয়াটি গণহত্যা বা গোলাইডাঙ্গা সংঘর্ষের কথা আমরা জানি, এগুলো তো নিছক ঘটনা নয়, এখানকার মানুষের যে প্রতিরোধ, যে আত্মত্যাগ, সেটার স্মৃতি। ঠিক, এই অঞ্চলের পরিচয়েরই একটা অংশ হয়ে গেছে এগুলো। এই সূত্র ধরেই যদি আমরা একটু ভূগোলের দিকে দেখি, তাহলে নদীগুলোর গুরুত্বটাও আরও পরিষ্কার হবে। ঢাকার পশ্চিমের অবস্থান, চারপাশে টাঙ্গাইল, জামালপুর, পাবনা, রাজবাড়ী। কিন্তু আসল বৈশিষ্ট্য হল এর ভেতর দিয়ে বয়ে যাওয়ার নদীগুলো। যমুনা, পদ্মা, কালীগঙ্গা, ইছামতি, এগুলোই তো যুগ যুগ ধরে পলি ফেলে এই উর্বর প্লাবনভূমি তৈরি করেছে। আর কালীগঙ্গা নদী, ওটাকে তো শহরের প্রাণরেখা বলা হয়, তাই না? হ্যাঁ, বলা চলে। আর যোগাযোগ ব্যবস্থায় নদীপথের ভূমিকা তো ছিলই। আরিছা আর পাটুরিয়া ঘাট। ও হ্যাঁ, পাটুরিয়া ঘাট। এটা তো দেশের অন্যতম পুরনো আর ব্যস্ত ফেরিঘাটগুলোর একটা। কত বছর ধরে দক্ষিণবঙ্গের সাথে রাজধানীকে যুক্ত রেখেছে। একদম। এখনও তো এর গুরুত্ব কমেনি। এই যে নদীকেন্দ্রিক জীবন, এটা কিন্তু এখানকার সংস্কৃতিতেও বেশ ছাপ ফেলেছে। যেমন লোকগানের দিকে। হ্যাঁ, বাউল গান, জারি গান, এগুলো খুব জনপ্রিয়। তাছাড়া বিভিন্ন উপলক্ষে গ্রামীণ মেলা বসে। ওই যে বালিয়াটির বারুনি মেলা বেশ বিখ্যাত। লোকসংস্কৃতির এই ঐতিহ্যগুলো এখনো টিকে আছে তাহলে? হ্যাঁ, অনেকটাই। সংস্কৃতির পাশাপাশি স্থাপত্যের কথাও বলতে হয়। জমিদারি আমলের কিছু দারুণ নিদর্শন রয়ে গেছে। বালিয়াটি জমিদার বাড়িটার কথা বলছেন তো? ওটা তো বিশাল। ঠিক। ৭টা প্রাসাদ নিয়ে তৈরি কমপ্লেক্সটা বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার বাড়িগুলোর একটা। তখনকার স্থাপত্য রীতি বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এছাড়া আর কিছু? তেবাড়িয়ার শাহী মসজিদ আছে, মুঘল আমলের স্থাপত্য শৈলীর একটা বেশ সুন্দর উদাহরণ। দারুণ। আচ্ছা, এই অঞ্চলের খাবারের কি বিশেষ কোনো পরিচিতি আছে? আছে তো। পদ্মার ইলিশের কথা কে না জানে, বিশেষ করে সর্ষে ইলিশ। এছাড়াও শুটকি ভুনা, মোচা ঘণ্ট, এগুলো বেশ চলে। আর মিষ্টির মধ্যে ধরুন গ্রামীণ মিষ্টি দই বা পাটি সন্দেশের সুনাম আছে। চমৎকার। এবার একটু অর্থনীতির দিকে যদি তাকাই, নদী আর উর্বর মাটি কি মূল ভিত্তি? নিঃসন্দেহে। কৃষিকাজই হল এখানকার অর্থনীতির মেরুদণ্ড। ধান, পাট, সরিষা এগুলো প্রধান ফসল। ওই যে বলছিলেন না, মধ্য বাংলাদেশের ধানের গোলা। হ্যাঁ, একসময় এই নামেই পরিচিত ছিল। উর্বরতার কারণে শুধু নিজের চাহিদা নয়, বৃহত্তর ঢাকার খাদ্য যোগানেও এর একটা বড় ভূমিকা ছিল। কৃষির বাইরে আর কি আছে? মৎস্য চাষ একটা বড় খাত। বিশেষ করে অভ্যন্তরীণ জলাশয়ে মাছ চাষ হয়। নদী পরিবহনও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। আর ক্ষুদ্র শিল্পও কিছু আছে? আছে। বস্ত্র বা পাট প্রক্রিয়াজাতকরণ কিছু হয়। আর গ্রামীণ হস্তশিল্প, যেমন শীতলপাটি বোনা বা মাটির কাজ, এই ঐতিহ্যবাহী পেশাগুলো কিছু কিছু টিকে আছে। সব মিলিয়ে বেশ বৈচিত্র্যময়। আচ্ছা, এই জেলার কৃতি সন্তানদের কথা না বললেই নয়। অবশ্যই।
যেমন ধরুন বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজী, তিনি এই জেলারই মানুষ। তাই। হ্যাঁ, আবার চলচ্চিত্র জগতে খানাতাউর রহমান বা তারেক মাসুদের মতো কিংবদন্তি নির্মাতারাও কিন্তু এই মাটিরই সন্তান। ঠিক, তাদের কাজের মাধ্যমেও তো এই অঞ্চলের নাম ছড়িয়েছে। একদম। এই সব কিছু মিলিয়েই কিন্তু মানিকগঞ্জের আসল পরিচয়টা গড়ে উঠেছে। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মানিকগঞ্জ হল এর নদী নির্ভর ভূগোল, মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার স্মৃতি, একটা জীবন্ত লোকসংস্কৃতি, কৃষিভিত্তিক অর্থনীতি আর কৃতি সন্তানদের অবদানের একটা সম্মিলিত রূপ। হ্যাঁ, আর বালিয়াটি জমিদার বাড়ির মতো স্থাপত্য বা পাটুরিয়া ঘাটের মতো সংযোগ স্থলগুলো এর গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন মনে ঘুরছে। দেখুন, এখন তো সড়ক যোগাযোগ অনেক উন্নত হয়েছে, তাই না? হয়েছে। তা সত্ত্বেও মানিকগঞ্জের পরিচয় বা এর টিকে থাকার জন্য এর প্রধান নদীগুলো পদ্মা, যমুনা, কালীগঙ্গা, এগুলো ঠিক কতটা অপরিহার্য এখনো? এটা একটা ভাবনার বিষয়। হ্যাঁ, শুধু ভৌগোলিক বাস্তবতা হিসেবে নয়, এই নদীগুলো কি আজও এই অঞ্চলের জীবন আর সংস্কৃতির মূল স্পন্দনটা ধরে রেখেছে? এটা হয়তো আমাদের আরও গভীরে গিয়ে ভাবা দরকার।